এই সম্পূর্ণ মনস্টারভার্সটা কিন্তু গডজিলা আর কং এর মধ্যে কিন্তু সীমিত নয়, বরং এটা এক্সপ্যান্ড করেছে, আরো নতুন কিছু টাইটানসদের ইন্ট্রোডিউস করা হয়েছে। কথা বলছি আমি মোনার্ক লেগেসি অফ দ্য মনস্টার সিরিজটাকে নিয়ে। আপনারা যদি কম বেশি এই মনস্টারভার্সের সিনেমাগুলো দেখে থাকেন, মানে গডজিলা কং এই সিনেমাগুলো, তাহলে মোনার্কের নাম হয়তো আপনারা শুনেছেন, যারা এই জন্তুগুলোর উপরে রিসার্চ করে, এদেরকে স্টাডি করে, এবং এই মোনার্কের হিস্ট্রি অনেক পুরনো। সো তাদেরই দুর্দান্ত কিছু অ্যাডভেঞ্চার আমরা এই সিরিজের মাধ্যমে দেখতে পারি। বিশেষ করে আপনারা যদি এই মনস্টারভার্সের ফ্যান হন, তাহলে অবশ্যই আপনাদের এই সিরিজটা তো দেখা প্রয়োজন। বাই দ্য ওয়ে, এটার সিজন 1 আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। আই হোপ আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তো কি করছেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখতে একদমই ভুলবেন না, নইলে এই সিজন 2টা বুঝতে একটু সমস্যা হবে। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি মোনার্ক লেগেসি অফ দ্য মনস্টার সিরিজের দ্বিতীয় সিজনটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো গল্পটা এক্স্যাক্ট সেই জায়গা থেকেই শুরু হয়েছে যেখানে প্রথম সিজনটা শেষ হয়েছিল। স্থানটা হচ্ছে স্কাই আইল্যান্ড, যেখানকার রাজা হচ্ছে কং, এবং কং অ্যাপেক্সের যে রিসার্চ স্টেশনটা রয়েছে সেটাকে একদম ধ্বংস করে দেয়। কং ইউজুয়ালি মানুষদের উপরে আক্রমণ করে না, তবে কোনো একটা কারণে কং প্রচণ্ড ক্ষুব্ধ, তো সম্পূর্ণ রিসার্চ স্টেশনটাই সে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে আমাদের গল্পের মেইন ক্যারেক্টারগুলো কেইকো, কেট, মে, হিরোশি, কেন্তারো, সাথে রয়েছে টিম, যারা নিজেদের জীবন বাঁচিয়ে একটা হেলিকপ্টার থেকে কোনো মতে পালায়। কং এর মুখটা দেখে লিটারালি বোঝা যাচ্ছিল যে সে প্রচণ্ড রেগে রয়েছে। তবে কেন? ব্যাপার হচ্ছে যে আমাদের এই মেইন ক্যারেক্টারগুলো তারা একটা অন্য দুনিয়াতে ফেসে গিয়েছিল, যে দুনিয়াতে এইসব জন্তুরা থাকে, যে দুনিয়াটাকে নাম দেওয়া হয়েছে অ্যাক্সিস মুন্ডি। তো সেখানে তো তারা ফেসে গিয়েছিল। তবে এই অ্যাপেক্স সাইবারনেটিক্স বা এই অ্যাপেক্স, তারা একটা রিফট ওপেন করে, মানে এরকম একটা পোর্টাল ওপেন করে, যেটার কারণেই আমাদের এই ক্যারেক্টারগুলো এই আসল দুনিয়াতে ফিরতে পেরেছে। এবং এই রিফট ওপেন করার কারণেই কিন্তু কং খেপে গিয়েছে, কারণ এটা একটা ন্যাচারাল জিনিস। কং চায় না যে এই স্কাল আইল্যান্ডের এই পোর্টালগুলোর সাথে কেউ ছেলে খেলা করুক। যাই হোক, আমাদের গল্পের হিরোরা বা মেইন ক্যারেক্টারগুলো, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মোনার্কের আর একটা ভাসন্ত আউটপোস্টে, যেটা হচ্ছে আউটপোস্ট 18, যেখানে তারা কংয়ের এই সাডেন আচরণটা দেখে একটু কনসার্ন। বাই দ্য ওয়ে, আমরা সেখানে দুটো মানুষকে দেখতে পাই। একটা হচ্ছে নেটালিয়া ভার্ডুগো, যে হচ্ছে মোনার্কের ডেপুটি ডাইরেক্টর, এবং এই মনস্টারভার্সে মোনার্ক কিন্তু ভালো, যারা এই জন্তুগুলো বা এই টাইটানগুলোর পিছনে লাগতে যায় না তেমন একটা, মানে এদেরকে নিয়ে জাস্ট স্টাডি করে, কোনো সমস্যা ক্রিয়েট করে না। অন্যদিকে আরেকজন উপস্থিত ছিল ব্রেন্ডা হল্যান্ড, সে আবার অ্যাপেক্সে কাজ করে, অ্যাপেক্স সাইবারনেটিক্স, যারা বেসিক্যালি ভিলেন। এরাই হচ্ছে সেই হারামজাদা যারা মেকা গডজিলা তৈরি করেছিল, যার সাথে গডজিলা এবং কংয়ের একটা ভয়ঙ্কর ফাইট হয়েছিল আমরা দেখেছিলাম। তো যাই হোক, সেই মানুষগুলো সেই আউটপোস্টে উপস্থিত রয়েছে। অন্যদিকে কেট, সে চিন্তিত তার আর এক বন্ধু লি শকে নিয়ে, যে সেই আলাদা মনস্টারদের যে দুনিয়াটা রয়েছে, যেটাকে অ্যাক্সিস মুন্ডি বলা হয়, সেখানে আটকা পড়ে রয়েছে, এবং তাকে বাঁচাবে বলে সে ডিসাইড করে। যদিও এটা খুবই রিস্কি। আমরা অলরেডি দেখেছি যে একবার পোর্টাল ওপেন করার কারণে কং কিন্তু প্রচণ্ড রেগে গিয়েছে, তাই মিস্টার শকে যদি বাঁচানোর জন্য তারা আবার আর একটা পোর্টাল ওপেন করে, তাহলে কং এবার কি করবে? তবে কেট তো ডিসাইড করেই নিয়েছে। মিস্টার শ কেটের জন্য এত রিস্ক নিয়েছিল, সেই কারণে কেট রেসপন্সিবল ফিল করছে সেই মানুষটার জন্য। সে ডিসাইড করে যে সেই স্কাল আইল্যান্ডে যাবে মিস্টার শকে বা লি শকে বাঁচানোর জন্য, আর একই সাথে কেটের যে বাকি পার্টনাররা, অর্থাৎ হিরোশি, কেন্টারো, মে, তারাও চলে যায় কেটকে সাহায্য করতে। অন্যদিকে আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই। সালটা ছিল তখন 1957। গল্পে এরকমই বহুবার আমরা প্রেজেন্ট টাইম এবং ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই, যেটা একটু কনফিউজিং, তবে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি সেটাকে ব্রিফলি এক্সপ্লেন করে দেবো। তো সালটা ছিল তখন 1957। আমরা লি শ, কেইকো এবং বিল র্যান্ডাকে দেখতে পাই। অ্যান্ড বাই দ্য ওয়ে, যারা ভুলে গেছেন তাদের আবারও মনে করিয়ে দিই, সালটা এখন 1957 এবং কেইকো সে তখনও ছিল। অন্যদিকে গল্পের যে প্রেজেন্ট টাইম লাইন, সেখানেও আমরা কেইকোকে দেখতে পাই, একদম একই দেখতে, মানে তার তো বুড়ি হয়ে যাওয়ার কথা, হিসাব মতন মারা যাওয়ার কথা, তাই না? আসলে ব্যাপার হচ্ছে যে সেই অ্যাক্সিস মুন্ডি বা সেই মনস্টারদের দুনিয়া, সেখানে টাইম ডাইলেশন হয়, অর্থাৎ সেখানে আপনি কয়েক ঘন্টা বা কয়েক দিন যদি কাটান, সেটা পৃথিবীতে বা আমাদের এই নর্মাল দুনিয়াতে কয়েক বছর কেটে যাবে। সো যেহেতু কেইকো সেই অ্যাক্সিস মুন্ডিতে ফেসে গিয়েছিল এবং পরে যখন সে পৃথিবীতে ফিরে আসে, ততদিনে পৃথিবীতে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছিল। যাই হোক, এখন 1957 সালের ঘটনা। আমরা লি শ, কেইকো এবং বিল র্যান্ডাকে দেখতে পাই। তারা চিলির সান্টা সলিডাড গ্রামের একটা রহস্যময় সমুদ্র দানবের খোঁজে বেরিয়েছে। বিল র্যান্ডার কাজই এরকম, বিভিন্ন মাইথোলজিক্যাল ক্রিচারের খোঁজ করে বেড়ায়, যেখানে অধিকাংশ মানুষ সেগুলোকে জাস্ট গল্পই মনে করে, তবে বিল র্যান্ডার মধ্যে দৃঢ় বিশ্বাস যে এগুলোর অস্তিত্ব রয়েছে। তো তারা সেই গ্রামে গিয়েছে, সেটা বেসিক্যালি ফিশারম্যানদের গ্রাম।
সো সেই গ্রামটা বড় অদ্ভুত, মানুষেরা বেশি একটা কথা বলছে না, বিশেষ করে লি শ, কেইকো এবং বিল ব্র্যান্ডা এদেরকে দেখে বড় আজব আচরণ করছে, যেন অন্য দুনিয়া থেকে এসেছে এরা। সেই গ্রামের মানুষগুলো কিছু তো একটা লুকানোর চেষ্টা করছে, যেটা বোঝা যাচ্ছে। বিশেষ করে সেখানে ছোট এক টাইপের সামুদ্রিক জন্তুর জাস্ট বডিটা টানানো ছিল, বা তার বডির যে শেলটা রয়েছে সেটা টানানো ছিল। তো সেটা দেখেই বিল ব্র্যান্ডা তারা প্রশ্ন করে যে এই জিনিসটা কি, তবে গ্রামের লোকেরা সেই ব্যাপারে কোনো অ্যান্সার তাদেরকে দেবে না। সেই স্থানে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে লুসিয়া, যে তাদেরকে সাবধানও করে দেয়। লুসিয়া তাদের জানায় যে এই গ্রামের লোকেরা এল গ্র্যান্ডিওস ডেলমার নামক এক সমুদ্র দেবতার উপাসনা করে। সেখানে এক টাইপের গুহা রয়েছে, যে গুহাতে সেই সমুদ্র দানবের ছবিও তারা দেখতে পায়, যেটা দেখে তারা বুঝতে পারে যে এটা বেসিক্যালি একটা টাইটান, একটা বড় মনস্টার। সো বিল ব্র্যান্ডা একদম সঠিক জায়গাতেই এসেছে, যেটার খোঁজ সে করছিল। অন্যদিকে বর্তমানে আমাদের গল্পের হিরোরা সবাই সেই স্কাল আইল্যান্ডে চলে গেছে কেটের পিছু পিছু। তারা সেখানে গেছে লি শকে বাঁচানোর জন্য। এখন লি শ তো অন্য দুনিয়াতে পড়ে আছে, তাকে সেই দুনিয়া থেকে এখানে আনার জন্য তাদেরকে একটা রিফট ওপেন করতে হবে, এক টাইপের পোর্টাল ওপেন করতে হবে। ফর্চুনেটলি সেখানে অ্যাপেক্সের একটা রিফট ডিভাইস ছিল, যেটাকেই তারা ইউজ করবে। বাই দ্য ওয়ে, স্থানটা ছিল যেহেতু স্কাল আইল্যান্ড, এবং সেখানে কত ধরনের যে ভয়ঙ্কর জন্তু রয়েছে সেটা আমরা স্কাল আইল্যান্ড সিনেমাতেও কিন্তু দেখেছি। এই তো পথে তারা লিফউইং, সাইকোভলচার, ভাইন র্যাট, এরকম বহু জন্তুর মুখোমুখি হয়। একই সাথে সেইখানকার যে রাজা কংও সেখানে উপস্থিত রয়েছে। হিরোশি এবং কেটের মধ্যে সেখানে কিছু আলোচনা হয়, এবং যে আলোচনা নিয়ে আমি এই ভিডিওতে বেশি কিছু ডিসকাস করতে চাইছি না, পারিবারিক আলোচনা। ব্যাপার হচ্ছে কি, হিরোশি দুটো বিয়ে করেছিল। প্রথম পক্ষের মেয়ে হচ্ছে কেট, এবং দ্বিতীয় পক্ষের ছেলে হচ্ছে কিন্টারো। তো এই বিষয় নিয়েই কিন্টারোর সাথে কেটের কখনো তর্ক, কখনো আলোচনা, এটা তাদের পারিবারিক ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে আমি আর এখানে আলোচনা করছি না। যাই হোক, তারা সেই স্কাল আইল্যান্ডে তো একটা রিফট ওপেন করার চেষ্টা করছিল, তবে কেইকো বুঝতে পেরে গেছিল যে কং আসলে এই দ্বীপটাকে রক্ষা করার চেষ্টা করছিল। সেই কারণেই কিন্তু কং সেখানে আক্রমণ করেছিল। কং অবশ্যই স্থানটাকে কোনো আলাদা বা অন্য দুনিয়ার জন্তুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। তবে কেট তো এসব শুনবে না, সে তো মিস্টার শকে বাঁচাবে, যে সেই অ্যাক্সিস মুন্ডিতে আটকা পড়ে রয়েছে। অবভিয়াসলি সেখানেও অনেক জন্তু রয়েছে, বাম্বল বোয়ার, তারপর সি স্ক্র্যাব, নানান জন্তুর মুখোমুখি হয় মিস্টার শ। তবে কেট অবশেষে সেই রিফটা চালু করেই দেয়, যেটার সাহায্যে মিস্টার শ সেই স্কেপ পডের মাধ্যমে আমাদের এই নর্মাল দুনিয়াতে ফিরে আসে। তবে সে একা ফিরে আসে না, কেইকো এবং আমাদের কং যেটার ভয় করেছিল সেটাই হয়। সেই রিফটের মাধ্যমে আর একটা বৃহৎ ভয়ঙ্কর জন্তু, যেটাকে পুরোনো দিনের লোকেরা বা সেই যে চিলির সেই গ্রামের মানুষেরা কোকাই বলে ডাকতো, তবে মোনার্ক সেটাকে নাম দিয়েছে টাইটান এক্স, সেই পোর্টালের মাধ্যমে আমাদের নর্মাল দুনিয়াতে চলে আসে। মোটমাট একটা বৃহৎ জাইগেন্টিক সাইজ, তার একগুচ্ছ টেন্টিকেলস রয়েছে, যে টেন্টিকেলসের আঘাতে নেটালিয়া ভার্ডুগো মারা যায়। সময় মতন কং সেখানে চলে আসে, সেই ডিভাইসটাকে ধ্বংস করে দেয়। তবে ততক্ষণে অনেক লেট হয়ে গেছিল। সেই টাইটান এক্স সে চলে এসেছে এই দুনিয়াতে। কং তাকে আটকানোর চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। সেই জন্তুটা সমুদ্রে পালিয়ে যায়। অন্যদিকে কং প্রচণ্ড রাগে সেই মানুষগুলোর দিকে তাকিয়ে রয়েছে, কারণ সে আগে সাবধান করেছিল, তবে মানুষেরা তার কথা শোনেনি। আর কি, তাদের কারণেই একটা ভয়ঙ্কর টাইটান একদম মুক্ত হয়ে গেছে। যাই হোক, তারা সময় মতন লি শকে তো বাঁচিয়ে নিয়েছিল, যার কারণেই তারা সেই পোর্টালটা ওপেন করেছিল। কেট যে পোর্টালটা ওপেন করেছিল। তো লি শ ফাইনালি কেইকোর সাথে সাক্ষাৎ করে, এবং তারা সেই টাইটান বাই জন্তুটাকে দেখে বুঝতে পারে যে এটাকে তো তারা অনেক আগেও দেখেছে। আগে বলতে সেই 1957 সালের ঘটনা, সেই চিলির সান্টা সলিডার। যাই হোক, ফ্ল্যাশব্যাকেও আসবো। তবে এখন ব্যাপার হচ্ছে যে একটা ভয়ঙ্কর জন্তু তো মুক্ত হয়ে গেছে, মোনার্ক এখন কি করবে? সে তো সমুদ্রের সাঁতরে সাঁতরে সাউথ চায়না সি এর দিকে যাচ্ছে, এবং শহরে ঢুকে পড়লে মোটামুটি আবার একটা জি ডে হবে। জি ডে হচ্ছে সেই দিনটাকে বলা হয় যেদিন মানুষেরা প্রথমবার গডজিলাকে দেখেছিল, মানে গডজিলার তাণ্ডবটা মানুষেরা দেখেছিল। ওই দিনটাকে মোনার্কের ব্যর্থতা হিসাবে ধরা হয়, কারণ মোনার্কের কাজই হচ্ছে এই জন্তুগুলোর উপর স্টাডি করা এবং নেক্সট কোনো বিপদ আসার আগে মানুষদের সাবধান করে দেওয়া, কিন্তু মোনার্ক সেটা করতে পারেননি। সেই কারণেই তারা চিন্তিত যে ওরকম দিন না আবার আসে এই জন্তুটার কারণে। আমাদের যে টিম রয়েছে সে খুবই চিন্তিত। সে চিন্তিত এই কারণে, কারণ তার বস অর্থাৎ নেটালিয়া ভার্ডুগো মারা গিয়েছে। সেই কারণে সব দায়িত্ব, মানে মেন সব কিছু টিমের উপর পড়েছে। মানে টিমকেই এখন ডেপুটি ডাইরেক্টর বানিয়ে দেওয়া হয়েছে টেম্পোরারি। সে বেচারা কি করবে বুঝে উঠতে পারছে না। তখন লি শ তাকে অ্যাডভাইস দেয় যে সেই জন্তুটার পিছু করতে। এখন পিছু না করলে তারা জন্তুটাকে ট্র্যাকও তো করতে পারবে না যে সে কি করবে। মানুষকে আগে থেকে সাবধান তো করতে হবে। তবে একই সাথে সেই জন্তুটার সাথে কিছু ছোট ছোট সি ক্র্যাব ছিল, মানে ছোট ছোট কিছু জন্তু, যেটা ওই বৃহৎ টাইটান এক্সকে ফলো করে। তো সে বেটা কোনোভাবে মোনার্কের সেই আউটপোস্ট 18 এর মধ্যে ঢুকে পড়েছে, এবং একজন মোনার্কের কর্মীকেও সে হত্যা করে ফেলেছে।
অন্যদিকে আমরা সেই ফ্ল্যাশব্যাকের সিন আবার দেখতে পাই 1957। তারা একটা গুহাতে ছিল, যেখান থেকেই তারা জানতে পারে যে এইখানকার লোকেরা বা এই দ্বীপের মানুষগুলো সেই বৃহৎ যে টাইটেনটা রয়েছে, যেটাকে তারা কোকাই বলে ডাকে, সেটাকে পূজ্য করে। এবং সেখানে এক টাইপের ম্যাপও ছিল, যেটার মাধ্যমে বিল বুঝতে পারে যে এই জন্তুটা, মানে এই সামুদ্রিক জন্তুটা কোথায় কোথায় ঘুরে বেড়ায়। সো বিল ডিসাইড করে যে সেই ক্রিচারটার পিছু করবে, মানে সে সেই ক্রিচারটাকে দেখতে যায় নিজের চোখে। তো যে রুট ধরে যাতায়াত করে সে সেই রাস্তাটাই বিল নিয়ে নেয়, তবে তার ওয়াইফ কেইকোকে লিয়ের সাথে রেখে যায়। সে কেইকোকে নিয়ে যেতে চাইছিল, তবে কেইকো সেই জলের মধ্যে কিছু একটা উপাদান খুঁজে পেয়েছে যেটা নিয়ে সে একটু রিসার্চ করতে চায়, সেই কারণে সে থেকে যায় বেসিক্যালি। তবে ব্যাপার হচ্ছে যে সেই গ্রামের মানুষগুলো যারা একদিন আগেই এদেরকে এই গ্রাম থেকে তাড়ানোর প্ল্যান করছিল, তারা আচমকা শ এবং কেইকোকে সেখানে ইনভাইট করতে এসেছে, কারণ তাদের গ্রামের নাকি একটা উৎসব আছে, সেটা হবে। যাই হোক, অদ্ভুত ব্যাপার। তারা প্রত্যেকেই সেই উৎসবে অ্যাটেন্ড করে, তাদেরকে ওয়াইন টাইন তো দেওয়া হয়, তবে কিছু সময় পরেই তারা একটু নেশা নেশা ফিল করতে থাকে। এখন সেটা ওয়াইনের জন্য বা তাদের ড্রিঙ্কসের মধ্যে কিছু মেশানো হয়েছে সেটা শিওর জানা যায়নি, তবে তাদের অল্প নেশা হয় এবং আমরা দেখতে পাই লি এবং কেইকো তারা একে অপরকে কিস করে। এখন ব্যাপার হচ্ছে যে এরা দুজন একে অপরকে কিন্তু ভালোবাসে মনে মনে, তবে কেইকো যেহেতু বিল র্যান্ডের সাথে কমিটেড, সেই কারণে তাকে চিট করতে পারছে না। সেই ক্লাসিক ত্রিকোণ প্রেমের গল্প। তো সেই রাতেই সেই গ্রামবাসীগুলো একটা মাছের বলি দেয়, একটা মাছকে উৎসর্গ করে। তাদের কিছু রিচুয়ালস রয়েছে, যেমনটা আমরা দেখেছিলাম যে এরা কিন্তু সেই বৃহৎ জন্তুটার পূজ্য করে, তো তাকেই উৎসর্গ করে তারা এই কাজগুলো করছে। এবং সেই জন্তুটাই বর্তমান সময়ে বলতে প্রেজেন্ট টাইম লাইন হচ্ছে 2017, যেটাকে মোনার্ক টাইটেন এক্স নাম দিয়েছে। সে তো সেই স্ট্রেইট অফ ম্যালেসার দিকে যাচ্ছিল, যেখানে বহু জাহাজ ছিল। এখন টাইটেন এক্সকে না আটকালে তো প্রচুর মানুষ মারা যাবে, কি করা যায় তাহলে? মোনার্ক তখন সেই টাইটেন এক্সের সাউন্ড ওয়েভটাকে নকল করার চেষ্টা করে, এক টাইপের ড্রোন পাঠায়, এটা চিন্তা করে যে সেই আওয়াজটা শুনেই হয়তো টাইটান এক্স তার রুটটা, তার রাস্তাটা চেঞ্জ করে নেবে, কিন্তু সেই ড্রোনটা তো ধ্বংস হয়ে যায়। অন্যদিকে যে সিস ক্যারেক্টার ছিল সেই জাহাজটার মধ্যেই, যেমনটা দেখেছিলাম, যে চরম তোলপাড় মাছেই ছিল, তবে অবশেষে কেন্টারও একটা ফ্লেয়ার গান দিয়ে সেটাকে আহত করে। এখন যেহেতু সে আহত হয়েছে, সেই স্ক্যারাপটার চিৎকার শুনে যে টাইটান এক্স ছিল সে আচমকা তার রাস্তা বদলে দেয়। সে এখন চলে আসছে সেই মোনার্কের আউটপোস্ট 18-এর দিকে। লি শ বুঝতে পারে যে সেই স্ক্যারাপটার জন্যই সেই টাইটান এক্স এই দিকে আসছে, সেই কারণে লি শ নিজের জীবনের একটা ঝুঁকি নেয়, সেই স্ক্যারাপটাকে নিয়ে একটা বোট নিয়ে চলে যায় সমুদ্রে এবং তাকে সমুদ্রে ফেলে দেয়। অর্থাৎ টাইটান এক্স যার কারণেই এখানে আসছিল তাকে পেয়ে গেছে, এখন সে শান্ত। অন্যদিকে লি শ এবং মোনার্কের আউটপোস্ট দুটোই ঠিকঠাক আছে। তবে একই সাথে সেই ফ্ল্যাশব্যাক 1957 সালে লি শ এবং কেইকো তারা তো সেই গ্রামের মধ্যে ছিল যেখানে এই মানুষগুলো এই বৃহৎ জন্তুটাকে পূজ্য করত। তারা জন্তুটাকে উৎসর্গ করে অনেক বলিও দিয়েছে এবং জন্তুটা ফাইনালি সেখানে চলে এসেছে। লি এবং কেইকো দেখতে পায় যে শত শত সি স্ক্যারাব আচমকা বেরিয়ে এসেছে মাটির তলা থেকে, যারা যাচ্ছে সেই টাইটান এক্সের দিকে বা কোকাইয়ের দিকে। লি এবং কেইকো তারা তো সেই বৃহৎ জন্তুটাকে দেখে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কারণ সেই জন্তুটা রীতিমতো সেখানে তোলপাড় শুরু করেছে। সেই জন্তুটা আশেপাশের সব বাড়ি ঘর একদম ধ্বংস করে দিচ্ছিল। বিশেষ করে লি এবং কেইকো যেখানে আশ্রয় নিয়েছিল সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে লি একটা সি স্ক্যারাবকে লাথি মেরেছিল, যেটার কারণেই সে আরো উগ্র হয়ে যায়। তবে পরে সেই স্ক্যারাবগুলো, যেটা বেসিক্যালি সেই জন্তুটার সন্তান বা তার বাচ্চা কুচ্চা, তারা প্রত্যেকে সমুদ্রে চলে যায় এবং বৃহৎ টাইটান এক্স বা কোকাই সে শান্ত হয়ে ফেরত চলে যায়। এখন জন্তুটা যখন শান্ত হয়ে যায়, সেই সুযোগে কেইকো সেই টাইটানের একটা ছবি তুলে নেয় এবং তারা আফসোস করতে থাকে যে বিল র্যান্ডা যে এই জন্তুটার খোঁজে এখানে এসেছিল সে বেচারা দেখতেই পেল না তাকে। তবে ব্যাপার হচ্ছে যে গ্রামবাসীরা আচমকা সেখানে চলে এসেছে, যারা দেখে নিয়েছে যে কেইকো সেই জন্তুটার একটা ছবি তুলেছে। এখন তারা তো এই মানুষগুলোকে এইসব প্রমাণ নিয়ে এই গ্রাম থেকে বাইরে বেরোতে দেবে না। সেই গ্রামের আরেকজন মানুষ থমাস, সে কেইকোর থেকে সেই ক্যামেরাটা চাইলে কেইকো তাকে সেটা দেয় না, কারণ কেইকো জানে যে ক্যামেরা দিলেও এরা তাদেরকে জ্যান্ত এখান থেকে বেরোতে দেবে না। যদিও তাদের মধ্যেও ভয় যে বাইরের মানুষেরা যদি এই জন্তুটার ছবি টবি দেখে তাহলে তারা আবার এই স্থানে এসে ভিড় করবে, তাদের পবিত্র স্থানটা নষ্ট হবে। সো সেখানে একটা ধস্তাধস্তি হয়, তারা দুজনই কোনো মতে সেই জঙ্গলে পালিয়ে যায়। অন্যদিকে লি সব বুদ্ধি করে ক্যামেরার রিলটা বার করে ক্যামেরাটা বাইরে ফেলে দেয়, যাতে সেই গ্রামবাসীগুলো এই খোঁজাখুঁজিটা বন্ধ করে। অন্যদিকে বর্তমান সময় 2017 সেই মোনার্কের আউটপোস্ট 18 টোকিও পোর্টে দাঁড়িয়েছে মেরামতের জন্য। অন্যদিকে কেট নিজেকে দোষী মনে করছে
অবশ্যই দোষ তো তার আছে, তার সেই পোর্টালটা ওপেন করার কারণে সেই জন্তুটা বাইরে বেরিয়ে গেছে, সেই কারণে সে সবকিছু ছেড়ে দিয়ে নিজের বাড়িতে ফেরত চলে যেতে চায়। তবে মেয়ে তাকে বোঝায় যে এই মোনার্কি হচ্ছে তার ভবিষ্যৎ, তার সম্পূর্ণ জীবন। আর সত্যিই তো তাই, তার পিতা, তার গ্র্যান্ডমাদার সবাই কোনো না কোনোভাবেই মোনার্কের সাথেই তো জড়িয়ে রয়েছে। আর এছাড়াও কেট এর আগেও অনেক কিছু সার্ভাইভ করেছে এবং এটাকেও সার্ভাইভ সে করে নেবে, মেয়ে এমনটাই মনে করে। অন্যদিকে মোনার্কের সেই আউটপোস্টে কেইকো, হিরোশি, কেনতারো টিম তারা প্ল্যান করছে যে এই জন্তুটাকে টাইটান এক্সকে কীভাবে থামাবে। কেইকো এবং হিরোশি তারা বুঝতে পারে যে সেই স্ক্যারাপটার আওয়াজ শুনেই কিন্তু সেই জন্তুটা থেমে গিয়েছিল, মানে সেই টাইটানটা। তাই হিরোশি ডিসাইড করে যে আর একটা নতুন সুজুকি ডিভাইস ব্যবহার করে সেই ফ্রিকোয়েন্সিটাকে নকল করে সেই জন্তুটাকে জনবসতি থেকে দূরে নিয়ে আসবে। সুজুকি ডিভাইস বলতে একটা টাইপের ডিভাইস যেটা যে কোনো জন্তুর এরকম আওয়াজ টাওয়াজ নকল করতে পারে। সুজুকি নামক আরেকজন মানুষ আছে যে এই ডিভাইসটা বানিয়ে দিয়েছিল হিরোশিকে। তবে অন্যদিকে সেই অ্যাপেক্স সাইবারনেটিক্স আবার নাক গলিয়েছে। যেহেতু মোনার্ক ব্যর্থ হয়েছে সেই জন্তুটাকে কন্ট্রোল করতে, সেই কারণে সেই আউটপোস্ট 18-এর কন্ট্রোল সাময়িকভাবে অ্যাপেক্স নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি অ্যাপেক্সের কাছে টাকা আছে, রিসোর্স রয়েছে, সেই কারণে তাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যেভাবেই হোক সেই জন্তুটাকে থামাবে। তবে অ্যাপেক্স তো ভালো কাজ করে না কোনোদিনই, আর যে কারণে টিম কিন্তু আরও রেগে যাচ্ছে। সে বিরক্ত হয়ে পড়ছে যে মোনার্কের উপরে অ্যাপেক্সের ধীরে ধীরে নিয়ন্ত্রণ চলে আসছে। অন্যদিকে আর একটা বড় ফ্যামিলি ড্রামা হয়েছে, সেটা হলো কেইকোর সাথে লি শয়ের, যেমনটা দেখেছিলাম সেই ফ্ল্যাশব্যাকে 1957, তাদের মধ্যে এক টাইপের সম্পর্ক হয়েছিল। তবে কেইকো রিয়েলাইজ করে যে সে বিল র্যান্ডাকে চিট করতে পারে না, সে একটা ভুল করেছে এবং এই ভুল আর দ্বিতীয়বার হবে না। সেই উদ্দেশ্যেই সে লি শকে একটা চিঠি লেখে অনেক ডিটেলসে, যে তাদের মধ্যে কী কী হয়েছে, কী কী মিস্টেক্স তারা করেছে। তবে আনফর্চুনেটলি সেই চিঠিটা বিলের কাছে চলে গেছে। বিল র্যান্ডা যে জানতে পেরে যায় যে তার স্ত্রী এবং শয়ের মধ্যে একটা সম্পর্ক চলছিল, এবং পরবর্তীকালে বিল র্যান্ডার ছেলে হিরোশিও সেই চিঠিটা পড়ে এবং জানতে পারে যে কেইকো কি বড় বড় কাণ্ড করেছে। হিরোশি এতদিন জানতো যে তার পিতা কিছু না বলেই ছেড়ে চলে গেছিল তাদেরকে, তবে এখন সে সত্যটা জানতে পেরে গেছে যে কেইকো বা হিরোশির মা কি কি কাণ্ড ঘটিয়েছে। হিরোশি এতদিন নিজের পিতাকে দোষ দিত যে সে ছেড়ে চলে গিয়েছিল, তবে এখন সে সত্যটা জানতে পারে যে তার মায়ের কারণেই সে এই সংসার টংসার সব কিছু ত্যাগ করে চলে গিয়েছিল। পরে 1973 সালে বিল যখন মারা যায় তখন তার যে গবেষণার ফাইলগুলো ছিল সেগুলো সংরক্ষণ করে রাখা হয়, কিন্তু 2015 সালে অ্যাপেক্স সাইবারনেটিক্সের কিছু অপারেটিভ সেগুলোকে চুরি করে নেয়, যার মধ্যে কেইকোর লেখা সেই চিঠিটাও ছিল। আর এইভাবেই 1 হাত থেকে 10 হাত হতে 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 এখানে এসেছে বিল র্যান্ডার সেই ফাইলগুলো। অন্যদিকে এই বর্তমানে 2017 সালে সেই জন্তুটা টাইটান এক্স আমেরিকান সামোয়াতে আবার আক্রমণ করেছে। সেই সি স্ক্র্যাপগুলো 2জন সার্ফারকে সেখানে হত্যা করে, মোনার্কে যে পেট্রোল বোটগুলো ছিল সেগুলোকেও ধ্বংস করে। অন্যদিকে আউটপোস্ট 18-এ জেসন এবং টিম তারা অ্যাপেক্সের সেই সোনার ট্র্যাকিং সিস্টেমগুলোকে ব্যবহার করে সেই জন্তুটাকে ট্র্যাক করার চেষ্টা করছে এবং জানতে পারে যে সেটা স্যান ফ্রান্সিসকোর দিকেই এগোচ্ছে। যেমনটা দেখলাম অ্যাপেক্স এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, মানে তারা সাময়িক দায়িত্বটা নিয়েছে, যার কারণে এখানে যেসব প্রযুক্তি ইউজ হবে সব অ্যাপেক্সেরই। অন্যদিকে হিরোশি, কেনতারো, কেইকো, তারা পেনসাকোলাতে মেয়ের সাথে সাক্ষাৎ করে এবং তারা প্ল্যান করে যে অ্যাপেক্সের থেকে হিরোশির যে টাইটান লিওর ডিভাইস বা যেটাকে সুজুকি ডিভাইস বললাম, যেটার মাধ্যমে সেই টাইটেন্সগুলোর আওয়াজ নকল করে তাদেরকে লিওর করে ডাকা যায়, তো সেই ডিভাইসটা চুরি করবে। মানে অ্যাকচুয়ালি এই ডিভাইসটা তাদেরই ছিল, তবে অ্যাপেক্স চুরি করে নিয়েছিল, সেই কারণে তারা অ্যাপেক্সের থেকে ফেরত আনার প্ল্যান করছে। একই সাথে মেয়ে সে নিজেও কিন্তু বর্তমানে অ্যাপেক্সের হয়েই কাজ করে, সে বর্তমানে না বহু আগে থেকেই অ্যাপেক্সের হয়েই কাজ করতো। অন্যদিকে কেট সে তো সব ছেড়ে চলে গিয়েছিল কারণ সে নিজেকে দোষ দিচ্ছিল, তার কারণে সেই বৃহৎ জন্তুটা বাইরে বেরিয়ে গেছে এবং সেই স্যান ফ্রান্সিসকোর দিকেই যাচ্ছে, যার কারণে সেই শহরে একটা অ্যালার্ট জারি করা হয়, একটা ইভ্যাকুয়েশন ঘোষণা করা হয়, মানুষদের আগে থেকে সাবধান করা হয়। কেট সেখানেই ছিল। কেটের সাথে তার পুরনো এক ছাত্রের সাক্ষাৎ হয়, যাকে সেই জি-ডের দিন কেট বাঁচিয়েছিল। সেই গডজিলা যখন আক্রমণ করেছিল সেই দিন কেট সেই স্থানেই ছিল এবং একটা বাচ্চাকে সে বাঁচিয়েছিল এবং তার সাথেই কেটের আবার সাক্ষাৎ হয়, যারা কেটকে অনেক ধন্যবাদ জানায় সেই সাহসিকতার জন্য। আর যেটা কেটকে অনেকটা মোটিভেট করে, তার মনোবলটা আরো যোগায়। সে এতক্ষণ ধরে নিজেকে দোষী মনে করছিল, তবে এখন সে ফিল করছে যে তার একটা দায়িত্ব রয়েছে, সেই কারণে সে মোনার্কে আবার ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আউটপোস্ট 18 থেকে ট্রাইসপের দল যখন চলে যায়, মানে অ্যাপেক্সের লোকেরা যখন চলে যায়, তখন টিম তার মোনার্কে সব লোকদের নিয়ে সে টাইটান এক্সকে থামানোর প্রস্তুতি নেয় এবং পরে দেখা যায় যে অ্যাপেক্সের যে ট্র্যাকিং সিস্টেমটা ছিল, যেটার মাধ্যমে তারা সেই জন্তুটাকে ট্র্যাক করেছিল, তবে সেটা অ্যাকচুয়ালি কোনো জন্তু ছিল না, সেটা ছিল একটা বৃহৎ তিমি।
অন্যদিকে সেই পেনসাকোলাতে হিরোশি এবং তার বন্ধুরা মানে আমাদের গল্পের মেইন ক্যারেক্টারগুলো তারা অ্যাপেক্সের হেডকোয়ার্টারে লুকিয়ে লুকিয়ে ঢুকেছে। তবে সেখানে তারা দেখতে পায় যে এই অ্যাপেক্স গোপনে স্কাই আইল্যান্ডের বিভিন্ন প্রাণীগুলোকে পাচার করছে, এই যেমন লুডউইং, নিডল ওয়াকার। তো অ্যাপেক্সের এই 2 নম্বরী কাজবাজগুলোকে তো থামানো প্রয়োজন। তবে অ্যাপেক্সের যে বর্তমান ডাইরেক্টর রয়েছে ব্রেন্ডা, সে জানে যে সেই মেয়ে লুকিয়ে লুকিয়ে হিরোশি এবং তার বন্ধুদের হেল্প করছে। ব্রেন্ডা তাকে জানায় যে অ্যাপেক্স অ্যাকচুয়ালি এখানে একটা এক্সপেরিমেন্ট করছে। অ্যাপেক্স এই জন্তুগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, যেমনটা তারা আগেও করেছে। তারা একটা নিউরাল ইমপ্ল্যান্ট প্রযুক্তি তৈরি করেছে, যেটার মাধ্যমে প্রাণীদের যে আচরণগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ ভবিষ্যতের এই প্রযুক্তির মাধ্যমেই তারা জন্তুদের শান্ত করতে পারবে বা আটকাতে পারবে। অন্যদিকে শ এবং কেন্তারও তারা সেই স্থানে যে নিডল ওয়াকার যে জন্তুগুলোকে আটকে রাখা হয়েছিল তাদেরকে ছেড়ে দেয়, যার ফলে সেই স্থানে একটা ক্যাওস মেচে যায়। সেই সুযোগেই হিরোশি এবং কেইকো তারা যে উদ্দেশ্যে সেই স্থানে গিয়েছিল, অর্থাৎ সেই টাইটানিয়ড ডিভাইসটাকে খোঁজার জন্য, সেটাকে তারা পায়। তবে দুর্ভাগ্যবশত সেই যন্ত্রটাকে তারা খুলে পেলে এক করেছে। অর্থাৎ তারা সেটাকে সেখান থেকে চুরি করে নিয়ে গিয়েও তো কোনো কাজ নেই, কারণ সেটাকে পুনর্নির্মাণ করতে অনেক সময় লেগে যাবে। তবে সৌভাগ্যবশত বিল র্যান্ডা যে সেই জন্তুটার উপরে অনেক বছর ধরে খোঁজ করছিল, সে সেই জন্তুটার যাতায়াতের পথ বা তার মাইগ্রেটরি রুটটাকে মানচিত্রে হাইলাইট করে রেখেছিল। অর্থাৎ সেই জন্তুটা কোথা থেকে কোথায় যায় তার নির্দিষ্ট রাস্তাটা, আর সেটা দেখেই তারা বুঝতে পারে যে সেই টাইটান এক্স এর পরে কোন স্থানে যাবে। সেটা হচ্ছে সান্টা সোলেডাড, অর্থাৎ যে স্থানে সেই 1957 সালে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটেছিল। অন্যদিকে মেয়ে সে ডিসাইড করে সেই অ্যাপেক্সেই থাকবে, সে অ্যাপেক্সকেই সাহায্য করবে। অন্যদিকে হিরোশি, কেইকো, শ, কেন্তারো তারা কেটকে আবার ফিরে পেয়ে খুবই হ্যাপি। তবে অন্যদিকে অ্যাপেক্স সাইবারনেটিক্স, ব্রেন্ডা, মে, জেসন টিসব তাদের সম্পূর্ণ দলকে নিয়ে চলে গেছে সেই সান্টা সোলেডাডের উদ্দেশ্যে, কারণ তারাও জানতো যে টাইটান এক্স সেখানে আসবে। অন্যদিকে আমাদের গল্পের হিরোরা, কেট, হিরোশি, বাকি লোকেরা তারাও কিন্তু তাদের পিছু নেয়। সেই দ্বীপে পৌঁছে মোনার্কের পরিত্যক্ত একটা আউটপোস্ট রয়েছে, আউটপোস্ট 27-এ তারা আশ্রয় নেয়। এই আউটপোস্টটা বিল 1968 সালে তৈরি করেছিল টাইটানদের উপরে গবেষণা করার জন্য। অন্যদিকে টিম তাদের সেই বৃহৎ বোট বা আউটপোস্ট 18 সেটাকেও নিয়ে সেই আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছে। তবে সেই বৃহৎ জন্তুটা অর্থাৎ কোকাই বা টাইটান এক্স সে কিন্তু সেখানে চলে এসেছে। শ এবং র্যান্ডা তারা গোপনে মেয়ের সাথে সাক্ষাৎ করে এবং তাকে অ্যাপেক্সের বিরুদ্ধে নানান কিছু বোঝানোর চেষ্টা করে। দেখুন, অ্যাপেক্স তো ভিলেন, সেটা সবাই জানে, এবং মেয়েকে সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তবে মেয়ের তো মগজধোলাই করা হয়েছে। মেয়ে বিশ্বাস করে যে ভবিষ্যতে দুনিয়াকে বাঁচাতে হলে বা মানুষদের বাঁচাতে হলে এই টাইটান্সগুলোকে শান্ত করার পদ্ধতি আমাদের জানতে হবে, এবং অ্যাপেক্স সেটাই তো করার চেষ্টা করছে, মেয়ে এমনটা মনে করে। তবে লি শ সে তো সত্যটা জানে যে অ্যাপেক্স আসলে এই টাইটান্সগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাদেরকে কন্ট্রোল করে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। যাই হোক, সেই টাইটান এক্স সেই দ্বীপে চলে এসেছে এবং তার সাথে থাকা সেই ছোট ছোট সি স্ক্যারাবগুলো তারা তো প্রায় একটা ঢেউয়ের মতন সেই স্থানে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ এখানে আহত হয়। তবে অন্যদিকে সেই টাইটান এক্সের ডাক শুনে কেট এক অদ্ভুত আচরণ করছে, মানে সেই টাইটান এক্সের আওয়াজটা কেটের উপরে হিপনোটিক এক টাইপের প্রভাব ফেলে, যেন সেই টাইটানটা তার সাথে কথা বলার চেষ্টা করছে। কেট অজান্তেই সমুদ্রের ধারে চলে যায় এবং টাইটানটি জলের বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে অ্যাপেক্স যে কাজটা করতে গেছিল সেটাই তারা করে। একটা ড্রোনের মাধ্যমে সেই টাইটান এক্সের শরীরে এক টাইপের নিউরাল ইমপ্ল্যান্ট প্রবেশ করানোর চেষ্টা করে, যাতে তারা সেই জন্তুটিকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে সেই জিনিসটা সেই টাইটান এক্সকে নিয়ন্ত্রণ করার বদলে তাকে প্রচণ্ড যন্ত্রণা দিতে থাকে, এবং অবশেষে সেই জন্তুটা বা টাইটান এক্স তার সেই ছোট স্ক্যারাবগুলোর সাহায্য নিয়ে তার যে টেন্টিকেলসের মধ্যে সেই ইমপ্ল্যান্টটা করা হয়েছিল সেটাকেই ছিঁড়ে ফেলে দেয়, এবং তারপরে সেখানে চরম তোলপাড় শুরু করে। অ্যাপেক্সের সম্পূর্ণ ক্যাম্পটাই সে ধ্বংস করে দেয়। এই ক্যাওসের মাঝখানে কেটকে বাঁচাতে হিরোশি ছুটে আসে, তবে সে চরমভাবে ঘায়েল হয়। মারা যাওয়ার আগে হিরোশি কেটের কাছে ক্ষমা চেয়ে নেয়। সে জানায় যে সে কেটকে এবং তার মাকে সত্যিই ভালোবাসত, এবং অবশেষে হিরোশি কেইকোর কোলেই মারা যায়। টিম এবং তার সম্পূর্ণ মেডিকেল টিম সেখানে ছিল, তবে যথেষ্ট দেরি হয়ে গেছে, হিরোশিকে আর বাঁচানো যায়নি। আমরা ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখতে পাই যে হিরোশি কিভাবে তার সংসারটাকে মেনটেন করতে ব্যর্থ হয়েছিল, কিভাবে কাজের চাপ তার এই সংসারে একটা বাজে প্রভাব ফেলে দেয়। এই যেমন 2014 সাল হিরোশি ফাইনালি নিজের পরিবারের কাছে ফেরত যাচ্ছে, তখনই টিম তাকে ফোন করে জানায় যে 1973 সালে হিরোশির পিতা অর্থাৎ বিল র্যান্ডার যে ফাইলগুলো চুরি হয়ে গেছিলো বা হারিয়ে গেছিলো সেগুলো আবারও পাওয়া গেছে সমুদ্রের মাঝে। আর এটা জানতে পেরেই হিরোশি আবার নিজের পরিবারকে ত্যাগ করে, মানে নিজের পরিবারের সাথে সাক্ষাৎ না করে চলে যায় সেই মোনার্ক এবং তার পিতার সেই রহস্যগুলোকে উদ্ঘাটন করার জন্য। তো সেই কারণেই সে লাস্টে কেট এবং বাকি সবার কাছ থেকেই ক্ষমা চাইছিল মারা যাওয়ার আগে, কারণ সে জানে যে সময়টা সে তার পরিবারকে দিতে পারতো সেটা সে কোনোদিনই দিতে পারেনি এই কাজের জন্যই। এটারই রিগ্রেট সে করে।
আমরা একটা ছোট ফ্ল্যাশব্যাকও দেখতে পাই 2017 সালে অ্যাক্সেস মুন্ডি থেকে উদ্ধার হওয়ার আগে কেন্তারো তার পিতার সাথেই সেই স্কাল আইল্যান্ডের অ্যাপেক্স স্টেশনে বসবাস করছিল। তো হিরোশি তখন তাকে জানায় যে 2014 সালে আলাস্কাতে মিস্টেকলি সে একটা টানেলের মধ্যে পড়ে গিয়েছিল। সেই টানেলটাই অ্যাক্সেস মুন্ডির একটা গেট ছিল, অর্থাৎ সেই অন্য দুনিয়ার দরজা বা পোর্টাল। পরে যখন সে বেরিয়ে আসে ততক্ষণে পৃথিবীতে প্রায় একটা বছরেরও বেশি কেটে গেছে। হিরোশি এই কথাগুলো এই কারণেই বলছিল কারণ কেন্তারো মনে করতো যে তার পিতা হয়তো তাকে ছেড়ে দিয়েছিল বা তাকে ইগনোর করছিল। তবে সত্যটা এটাই যে হিরোশি সেই অন্য দুনিয়াতেই আটকা পড়েছিল। যাই হোক, বর্তমানে হিরোশি তো মারা গেছে, তার ফিনারেল হচ্ছে। অন্যদিকে কেন্তারো কেটকে দোষারোপ করছে কারণ সে মনে করে কেটের কারণেই হিরোশি মারা গিয়েছে। কেটি তো সেই পোর্টালটা ওপেন করেছিল যেখান থেকে সেই জন্তুটা বেরিয়ে আসে এবং এই জন্তুটার কারণেই হিরোশি মারা যায়। অন্যদিকে সেই অনুষ্ঠানে ফিনারেলে কোসাকু সুজুকি সেও এসেছে। সেই মানুষটাই কিন্তু সেই টাইটান লিওর ডিভাইসটা বানিয়েছিল যেটার মাধ্যমে এই জন্তুগুলোকে ডাকা যায়। আমরা প্রথম সিজনেও তাকে দেখেছিলাম, যদিও সেটা অনেক বছর আগের গল্প, বর্তমানে তার অনেক বয়স হয়ে গেছে। পরে কেট, কেইকো, লি শ তারা জাপানের সুজুকির সেই বাড়িতে যায়। সুজুকি জানায় যে সেই হিরোশি কিন্তু তাকে সেই টাইটান লিওর যে ডিভাইসটা রয়েছে সেটাকে পুনর্নির্মাণে সাহায্য করেছিল। আসলে সুজুকি আগেও তো এরকম একটা ডিভাইস বানিয়েছিল, তবে সরকার সেটাকে জব্দ করে নিয়েছিল যখন অপারেশন আওয়ারগ্লাস ব্যর্থ হয়। অপারেশন আওয়ারগ্লাস হচ্ছে সেই ইভেন্টটা যখন মার্কিন সরকার এবং মোনার্ক তারা একত্রে প্ল্যান করেছিল মানুষদের সেই অন্য দুনিয়াতে অর্থাৎ অ্যাক্সেস মুন্ডিতে পাঠাবে। তো সেটাই হচ্ছে অপারেশন আওয়ারগ্লাস, যেটা ব্যর্থ হয়েছিল। তবে ব্যাপার হচ্ছে যে সুজুকির সেই যন্ত্রটা এই মুহূর্তে কেন লাগবে। আসলে লি শ প্ল্যান করেছিল সেই যন্ত্রটার মাধ্যমে তারা গডজিলাকে ডাকবে যে এই টাইটানেক্সকে থামাতে পারবে, এমনটাই সে মনে করে। কারণ টাইটানেক্সকে তো আটকানো এই মুহূর্তে মুশকিল হয়ে গেছে, গডজিলা ছাড়া আর কোনো উপায় নেই। তবে অন্যদিকে কেইকো সেও কিন্তু বুঝতে পারে যে কেটের সাথে সেই টাইটানেক্সের কোনো একটা কানেকশন রয়েছে। আমরা সেই দ্বীপেও দেখেছিলাম যে সেই জন্তুটা যেন কিছুভাবে কেটের সাথে কথা বলার চেষ্টা করছিল। অন্যদিকে টোকিওতে মে কেন্টারোর সাথে সাক্ষাৎ করে। মে এবং কেন্টারো তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল আমরা জানি, যদিও তাদের ব্রেকআপ হয়ে গেছে। একই সাথে এই মুহূর্তে মে অ্যাপেক্সের হয়ে কাজ করছে যেমনটা দেখেছিলাম, যার কারণে মেয়েকে হয়তো অনেকে পছন্দ করছে না। তো সেই বিষয়টাকে ঠিকঠাক করার জন্য সে কেন্তারোর সাথে সাক্ষাৎ করতে গেছিল। তবে কেন্তারো তার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। আসলে ব্যাপার হচ্ছে যে কেন্তারো ওয়াল্টার সাইমন্সের মেয়ে ইসাবেল সাইমন্সের সাথে সাক্ষাৎ করেছে। তবে এরা কারা? এরাই তো সেই অ্যাপেক্স সাইবারনেটিক্সটাকে বানিয়েছিল। সেই ওয়াল্টারই কিন্তু ফাউন্ডার এবং সিইও সেই অ্যাপেক্সের। তো তার মেয়ে কেন্টারোর সাথে সাক্ষাৎ করে। সেই ইসাবেল কেন্টারোকে অ্যাপেক্সে একটা চাকরি দেওয়ারও প্রস্তাব দেয়। সে কেন্টারোর মাথাটা এমনভাবে খেয়েছে যে কেন্টারো মনে করছে যে এই অ্যাপেক্স হয়তো আলাদা কিছু করার চেষ্টা করছে। অ্যাপেক্স বলতে ইসাবেল জানিয়েছে যে সে তার পিতার মতন না, সে অ্যাপেক্সের সাথে কাজ করে না, সে নিজে থেকে কিছু করার চেষ্টা করছে, ভালো কিছু করার চেষ্টা করছে, এবং কেন্টারো সেটা বিশ্বাস করে নিয়েছে। একই সাথে কেন্টারো একটা দুঃস্বপ্নও দেখে যে টোকিওতে টাইটান হামলা হয়েছে, গডজিলা একটা চরম লেভেলে অ্যাটাক করেছে সেখানে। আর এইসব দুঃস্বপ্ন দেখার পরেই সেই ইসাবেলের সেই প্রস্তাবে রাজি হয়ে যায়, সেই ইসাবেলকে সাহায্য করবে। অন্যদিকে কেট এবং কেট তারা তো পরে একদম নিশ্চিত হয়ে যায় যে সত্যি টাইটান এক্সের সাথে কোনোভাবে কেট কানেক্টেড। এখন তারা ধারণা করছে যে অ্যাপেক্স যে নিউরাল ইমপ্ল্যান্ট করেছিল জন্তুটার উপরে, যার কারণেই সেই জন্তুটা এই মুহূর্তে একটু কনফিউজ হয়ে গেছে, যার কারণেই সে কেটের সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছিল। তবে কেটের সাথে তার সম্পর্কটা কেন হলো এটাই একটা বড় প্রশ্ন। কেট একটা মানুষ এবং সে একটা টাইটান। অন্যদিকে শ এবং সুজুকি সেই টাইটান লিওর ডিভাইসটা তাদের পরীক্ষা করছে। তারা সেই স্থানেই পরীক্ষাটা করছে যে স্থান থেকে 1982 সালে এই লি শ একটা পোর্টাল ধরে বাইরে বেরিয়ে এসেছিল। আসল ব্যাপারটা হচ্ছে এই যে হলো আর্থের যে রাস্তাটা বা এই অ্যাক্সেস মুন্ডি বা এই পোর্টাল, এই দরজাটা কিন্তু সব জায়গায় র্যান্ডামলি খোলে না। এগুলোর কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানেই এই পোর্টালগুলো ওপেন হয়। তো সেই স্থানে তারা সেই পোর্টালটা ওপেন করার চেষ্টা করে। সেখানে কিছু সময়ের জন্য একটা টানেল ওপেন হয়, সেই অ্যাক্সেস মুন্ডির দরজাটা কিছু সময়ের জন্য খোলে এবং একটা ডিস্ট্রেস সিগন্যাল সেই মুহূর্তে শুনতে পায়। এবং এটা হচ্ছে সেই সিগন্যালটাই যখন শ নিজে সেই অ্যাক্সেস মুন্ডিতে আটকা পড়ে গেছিল এবং সাহায্যের জন্য সিগন্যাল পাঠাচ্ছিল। কথার অর্থ হচ্ছে যে শ তার নিজেরই পাস্ট যে ভার্সনটা রয়েছে, নিজেরই অতীতের আওয়াজগুলো শুনতে পাচ্ছে। সে রিয়েলাইজ করে যে এই অ্যাক্সেস মুন্ডির যে রহস্য রয়েছে এটা এখনো পুরোপুরি শেষ হয়নি। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখি যে 1958 সালের কেইকো যে ছবিটা তুলেছিল না টাইটান এক্সের, সেই ছবিটার কারণে মোনার্ক প্রচুর ফান্ডিং পায়, কিন্তু শ ডিসাইড করে যে সে সরে যাবে, সে কেইকোর সাথে আর থাকবে না। কারণ যেমনটা আমরা দেখেছিলাম যে তার কারণে কেইকোর সংসারে সমস্যা তৈরি হচ্ছে। কেইকো তো বিল ব্র্যান্ডটাকে ভালোবাসে, তো সেই কারণেই শ সিদ্ধান্ত নেয় যে সরে যাবে। অন্যদিকে শয়ের পিতা অর্থাৎ লেল্যান্ড শ দ্য সেকেন্ড
তার সাথে আবার সাক্ষাৎ করে। তার পিতা এখানে এসেছে শকে একটা উচ্চ পদে বসানোর জন্য। তার পিতা একটা বড় পদে রয়েছে, তবে কোনো না কোনোভাবে লি শ আবারও সেই মোনার্কেই ফেরত চলে যায়, কারণ সে বুঝতে পেরেছে যে এই টাইটেন্স, এই মোনার্ক, এটার সাথেই তার জীবনটা জড়িয়ে রয়েছে। মানে মোনার্ক তার লাইফের একটা পার্ট হয়ে গেছে। যাই হোক, বর্তমান সময় 2017 লি শ সেই রেডিওতে তার নিজেরই আওয়াজ শুনতে পাচ্ছে। মানে সে নিজেই নিজের সাথে কথা বলছে। রেডিওর ওপারে যে কথা বলছে সেটা লি শ নিজেই ছিল যখন সে সেই অ্যাক্সিস মুন্ডির মধ্যে আটকা পড়ে গেছিল। সব বুঝতে পারে যে এই অ্যাক্সিস মুন্ডির টাইম বেন্ডিং নেচারটা বড় অদ্ভুত, এটাকে বোঝা সম্ভব না অত সহজে। যদিও সেই ওল্ড শ বা বৃদ্ধ শ তখন নিজের পরিচয়টা একটু গোপন রাখে এবং ইয়ং শকে কিছু ইনস্ট্রাকশন দিতে থাকে। সেই ইয়ং লি শ, সে তো বেচারা সেখানে আটকা পড়ে গেছিলো, তার সব ক্রুমেটরাও মারা গেছে, তাই সেখান থেকে বেরোনোর জন্য সে সব আদেশ শুনবে। তো সেই বৃদ্ধ শয়ের কথা মতন সে একটা জায়গায় গিয়ে একটা ট্র্যাকিং ডিভাইস বসিয়ে আসে। একটা জায়গা বলতে সেই টাইটানেক্স যেখানে ঘুমাচ্ছিল তারই শরীরে সেই ইয়ং লিশো এক টাইপের ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, যেটার বিন্দুমাত্র ধারণা কিন্তু তার নিজের ছিল না যে সে কি কাজ করছে। যদিও পরে সে সন্দেহ করতে থাকে যে রেডিওর ওপারে থাকা সেই মানুষটা কে আসলে, এবং সে এত কিছু কিভাবে জানে। প্রথমে সে ভেবেছিল এটা কন্ট্রোল রুম, তবে পরে সে রিয়েলাইজ করে যে অ্যাকচুয়ালি সে তার নিজেরই ওল্ডার ভার্সনের সাথে কথা বলছে। একই সাথে কেইকো কিন্তু সেই মুহূর্তে সেই অ্যাক্সেস মুন্ডিতেই আটকা পড়েছিল, এবং ইয়ং শ যে কেইকোকে মনে মনে ভালোবাসতো যেটা আমরা জানি, সে ডিসাইড করেছিল কেইকোকে হয়তো হেল্প করবে। তবে ওল্ড শ জানায় যে না, কেইকোকে হেল্প করতে না, তাহলে করলে ফিউচার বদলে যেতে পারে এবং কি ভবিষ্যৎ তৈরি হবে সেটা কেউ জানে না। সেই কারণে ভবিষ্যতের সাথে কোনো পাকামি মারতে তাকে বারণ করে এবং বলে যে যেটা হচ্ছে সেটা হোক, কেইকোর কোনো ক্ষতি হবে না, সে পরবর্তীকালে সেফ সেখান থেকে ঠিক বেরিয়ে যাবে। সো আমাদের বৃদ্ধ লি শ তার কাজটা তো করে ফেলেছে, এখন ফিরে যাওয়ার পালা, এবং সে মনে করছে যে এবার হয়তো সে জ্যান্ত ফিরবে না, এমনই একটা সে কাজ করতে চলেছে। সেই টাইটান এক্সের গায়ে তো একটা ট্র্যাকার সে বসিয়ে দিয়েছিল, মানে তারই ইয়াঙ্গার ভার্সন, এবং সেটাকেই ট্র্যাক করতে করতে সে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। একই সাথে মোনার্ক সেও সেই সিগন্যালটা পায়। তারা প্রথমে একটু অবাক হয়ে যায় যে এত পুরনো একটা ডিভাইসের, মানে কয়েক দশক আগের একটা ডিভাইসের সিগন্যাল তারা এই মুহূর্তে পাচ্ছে। যাই হোক, তারা যেটার খোঁজ করছিল সেই টাইটান এক্স আসলেই কোথায় ছিল সেটা তারা পেয়ে গেছে। অন্যদিকে কেন্টারো সে কিন্তু থাইল্যান্ডে গিয়ে ইসাবেলের সাথে সাক্ষাৎ করে। ইসাবেল নিজের গল্প শোনায় যে কিভাবে তার পিতার সাথে তার সম্পর্কটা খারাপ। অ্যাকচুয়ালি ইসাবেল ওয়াল্টার সাইমন্সের নিজের মেয়ে না, বরং ওয়াল্টার তাকে দত্তক নিয়েছিল। তবে তার নিজের আসল মেয়ে জন্মানোর পর ইসাবেলকে সে ধীরে ধীরে একটু সাইডলাইন করে দেয়। মানে ইসাবেল বোঝানোর চেষ্টা করছে যে কেন্টারো যাতে তাকে অ্যাপেক্সের সাথে না মেলায়, মানে অ্যাপেক্স খারাপ হতে পারে তবে ইসাবেল না। অন্যদিকে অ্যাপেক্সকে তো কাঠগোড়ায় তোলা হবে এমনই কথা হচ্ছে, তবে ওয়াল্টার সাইমন্স সে তো হাত তুলে দিয়েছে, সে অস্বীকার করে নিয়েছে যে সেই সান্টা সলিটারের যে অ্যাটাকটা করলো টাইটান এক্স, যেমনটা দেখলাম সেই দ্বীপে, সেই ঘটনার দায় সে অস্বীকার করেছে। তবে সেখানে তোলপাটটা তো সেই অ্যাপেক্সের কারণেই হয়েছিল। আমরা দেখেছিলাম সেই মেয়ে, সেও কিন্তু অ্যাপেক্সের হয়ে কাজ করছে। তবে ব্রেন্ডা যে মেন দায়িত্বে ছিল, সে মেয়েকে দোষের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে এবং সব দোষ নিজের ঘাড়ে তুলে নিয়েছে। অন্যদিকে কেইকো এবং কেট তারা তো সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে যে কেন কেটের সাথে সেই টাইটানে কোনো একটা কথা বলার চেষ্টা করছে, তাদের মধ্যে কানেকশনটা কি। এবং এই ইনভেস্টিগেশন চালাতে চালাতেই তারা এক টাইপের সিক্রেট মিস্টেরিয়াস শ্রাইনের কাছে যায়, যেখান থেকেই আগেকার বহু মানুষেরা এই টাইটানেক্সের সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো, তবে সবাই সেই কাজটা পারতো না। এই আইল্যান্ডের যে নেটিভ মানুষরা থাকতো সেখানে বহু উইচ বসবাস করতো, যাদেরকে মেডিসিন ওম্যান বলা হতো। এরা পার্টিকুলারলি সেই জন্তুটার সাথে কমিউনিকেট করতে পারতো এবং তারা সেই গুহাটাকে ব্যবহার করতো তাদের কথাটাকে আরো অ্যাম্পলিফাই করার জন্য, মানে যাতে সেই টাইটানেক্স তাদের কথাটা শুনতে পারে। তো সেই যে মেডিসিন ওম্যানের কথা বলা হলো, ঠিক সেরকমই একটা ক্ষমতা এই মুহূর্তে কেটের মধ্যে চলে এসেছে। মানে কেটের এটা রোগ না, বরং এরকম মানুষ আগেও ছিল। সো যাই হোক, সেই টাইটানটা কেটকে কিছু তো একটা বলার চেষ্টা করছিল এবং কেট মনে করে যে সেই জন্তুটা আক্রমণ করতে চায়নি, বরং সে একটা সাহায্য চাইছিল। তো কেইকো এবং কেট তারা তো মোনার্কে ফিরে এসেছে। ডাইরেক্টর ব্যারিসকে তারা বোঝানোর চেষ্টা করছে যে ইউএস মিলিটারি যাতে টাইটানেক্সের উপরে আক্রমণ না করে। কেট একবার তার সাথে কথা বলতে যায়, তার সাথে বলতে সেই জন্তুটার সাথে। তবে এই কথা কি কেউ বিশ্বাস করবে? অন্যদিকে কেন্টারও তাদের সাথে যোগ দেয়, কিন্তু সে যে ইসাবেল সাইমন্সের সাথে দেখা করে এসছে সেই থাইল্যান্ডে গিয়ে, সেটা সে মেয়েকে বলে দেয়। এখন মেয়ে তো বুঝতে পেরে যায় যে অ্যাপেক্স গোপনে কিছু একটা করার চেষ্টা করছে। মেয়ে তারপর ব্রেন্ডার সাথে সাক্ষাৎ করে, ব্রেন্ডাকে জিজ্ঞেস করে যে সেই ইসাবেল কেমন মানুষ, তার ব্যাপারে ব্রেন্ডা কি জানে। এবং তাদের কথা শুনেই বোঝা যায় যে এই অ্যাপেক্সের মধ্যে অনেক বিভাজন রয়েছে, মানে সবাই সেম উদ্দেশ্যে কাজ করছে না। অন্যদিকে কেট, কেইকো, কেন্টারো তারা লি শয়ের মুখোমুখি হয়। শত অলরেডি সেই অস্ট্রেলিয়ার সেই বিচে চলে গেছে সেই টাইটান লিওর ডিভাইসটা ব্যবহার করে গডজিলাকে ডাকবে বলে, যেমনটা সে প্ল্যান করেছিল যে এই টাইটানেক্সকে আটকাবে একজনই, সেটা হচ্ছে গডজিলা।
কেইকো তো শয়ের সাথে কথা বলে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, অন্যদিকে কেট লুকিয়ে লুকিয়ে সেই টাইটান এক্সের কাছে চলে যায় এবং তখন সে জানতে পারে যে টাইটান এক্স আসলেই এরকম আক্রমণাত্মক আচরণ করছিল কেন। আসলে সেই জন্তুটা তার ডিমটাকে পাহারা দিচ্ছিল, সেই বিচের মধ্যে একটা নেস্ট বানিয়েছিল যার মধ্যে একটা ডিম রয়েছে, সেটাকেই সে রক্ষা করার চেষ্টা করছে। আর সেই মুহূর্তেই গডজিলা এসে টপকায় সেখানে। আর কি দুটো বৃহৎ টাইটেন, একটা এপিক ফাইট আমরা সেখানে দেখতে পাই। আর তখনই আমরা কেন্টারোর অ্যাকচুয়াল মিশনটা জানতে পারি যে সেই ইসাবেলের সাথে কেন সাক্ষাৎ করেছিল, ইসাবেলের প্ল্যানটা কি। তারা সেখান থেকে সেই টাইটান এক্সের ডিমটাকে চুরি করার ধান্দা করেছিল। জেসন ট্রিসপ লুকিয়ে লুকিয়ে তার লোকদের পাঠিয়ে দেয় সেই ডিমটাকে চুরি করার জন্য। যদিও সে মারা যায়, তবে সেই জন্তুটা যখন গডজিলার সাথে লড়াইতে ব্যস্ত, সেই সুযোগে তারা ডিমটা চুরি করে নিয়ে সেখান থেকে পালায়। সেই বিচে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়েছে, প্রত্যেকে আলাদা হয়ে গেছে। মানে অবভিয়াসলি দুটো বড় জন্তু, ইভেন গডজিলা তো সেখানে তার অ্যাটমিক ব্রেথও ইউজ করে, তো প্রত্যেকে আলাদা আলাদা হয়ে গেছে। কেট বাধ্য হয়ে কেন্টারোর সাথে ছিল, তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কেইকো এবং তারা দেখতে থাকে যে সেই বৃহৎ টাইটান এক্স বা কোকাই তার ডিমটাকে ফেরত পাওয়ার জন্য মরিয়া হয়ে সেই হেলিকপ্টারের পিছু করছে। সে সমুদ্রে চলে যায় এবং গডজিলা তার পিছনে তাড়া দেয়। এনিওয়েজ, এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই 1958-তে। কেইকো এবং বিল ব্র্যান্ডা একটা ছোট চার্চের মধ্যে গিয়ে চুপচাপ তারা বিয়ে করে, যেমনটা দেখেছিলাম যে তারা একে অপরকে ভালোবাসত। তবে সেখানে প্রতিজ্ঞা নেওয়ার সময়ও বিল ব্র্যান্ডা নিজের কাজ নিয়ে চিন্তা করে যাচ্ছে। মানে মোটপাট আপনি এই ফ্যামিলিটা দেখুন, বিল ব্র্যান্ডা, কেইকো, হিরোশি, এরা প্রত্যেকেই নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিল বলেই তাদের সংসারটা ভেঙে গেছে। যাই হোক, প্রেজেন্ট টাইমে আসি। আমরা তো দেখলাম যে গডজিলা সেই জন্তুটার অর্থাৎ টাইটান এক্সের পিছু করছে এবং মোনার্ক তার সেই আউটপোস্ট 18 নিয়ে গডজিলার পিছু করছে। জন্তুটা সেই ডিমটাকে অনুসরণ করতে করতে স্কাই আইল্যান্ডের কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু গডজিলা সে কিন্তু আর টাইটান এক্সের পিছু করে না। কেন করে না? কারণ স্কাই আইল্যান্ডটা কংয়ের এলাকা, তো সেখানে কং বুঝে নেবে, গডজিলা সেখানে ঢুকবে না। তাদের মধ্যে একটা পুরনো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেমনটা আমরা সিনেমাতেও দেখেছি। অন্যদিকে ইসাবেল সাইমন তার বেসে পৌঁছায় এবং কেটও তাদের সাথে ছিল। তাকে ইসাবেল তাদের প্ল্যানটা জানায়। আসলে এই স্কাই আইল্যান্ডে যে অ্যাক্সেস মুন্ডির দরজাটা রয়েছে বা যে পোর্টালটা ওপেন হবে, যেটাকে ইসাবেল একটা টাইম ট্রাভেল ডিভাইস হিসেবে ব্যবহার করতে চায়। অ্যাকচুয়ালি যেমনটা আমরা দেখলাম যে সেই অ্যাক্সেস মুন্ডির অনেক রহস্য রয়েছে, সময়টা সেখানে ঠিক মতন কাজ করে না, মানে ভিন্নভাবে কাজ করে, যেটাকেই তারা টাইম ট্রাভেল হিসাবে ইউজ করতে চায়। তবে ব্যাপার হচ্ছে যে এই স্থানে যে বৃহদাকার বানরটা রয়েছে, সে থাকতে তো এটা পসিবল না, অর্থাৎ কং থাকতে তো আর অ্যাপেক্স এখানে এক্সপেরিমেন্ট চালাতে পারবে না। সেই কারণেই তারা টাইটান এক্সকে লিওর করে এই স্থানে এনেছে, যাতে কংয়ের সাথে তার লড়াইটা হয়। এখন টাইটান এক্স কিন্তু একটা পাওয়ারফুল জন্তু, যেমনটা আমরা দেখেছি যে গডজিলার সাথেও পায়ে পা মিলিয়ে সে লড়াই করেছে। যাই হোক, সেই টাইটান এক্স ফাইনালি তার ডিমের কাছে তো চলে আসে, আর সেই মুহূর্তে ইসাবেল কিছু ট্রাঙ্কুলাইজার ইউজ করে, যেটার কারণে সেই বৃহৎ জন্তুটা, সেই টাইটানটা অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মোনার্কের টিমও এখানে আসছিল সেই টাইটান এক্সের ট্র্যাকারটাকে ফলো করতে করতে। তবে ইসাবেলের লোকেরা অর্থাৎ অ্যাপেক্স সেই ট্র্যাকারটাকে খুলে দেয়, যার ফলে মোনার্ক পথ হারিয়ে ফেলে। মানে সেই টাইটান এক্সের এক্স্যাক্ট লোকেশনটা তারা জানতে পারছে না। অন্যদিকে লিশো এবং কেইকো তারা দলের থেকে তো আলাদা হয়ে যায় যখন তাদের উপরে সেই গাছের মতন একটা বৃহৎ প্রাণী অ্যাটাক করে। যেমনটা আমরা জানি যে স্কাই আইল্যান্ডে একটার পর একটা অদ্ভুত প্রাণী বসবাস করে। যাই হোক, তাদের কাছে বিলের সেই পুরনো ম্যাপ ছিল, যেটাকে অনুসরণ করেই পৃথিবীর বিভিন্ন রিফট দিয়ে স্কাই আইল্যান্ডে পাঠানো বহু প্রোব তারা খুঁজে পায়। ব্যাপার হচ্ছে কি, সারা দুনিয়াতে এরকম আলাদা আলাদা পোর্টাল রয়েছে, যেগুলো কোনো না কোনোভাবে একত্রে এই স্কাই আইল্যান্ডের সাথে কানেক্টেড হয়েছে, অর্থাৎ সেই অন্য দুনিয়াতে যাওয়ার মেন দরজাটাই রয়েছে স্কাই আইল্যান্ডে। সো মানুষেরা তো বিভিন্ন স্থানের বিভিন্ন রিফটের মাধ্যমে বিভিন্ন প্রোব পাঠিয়েছিল, যেগুলোকে এই স্কাই আইল্যান্ডে পাওয়া গেছে, যেগুলোর মধ্যে বিলের পাঠানো বহু বার্তাও রয়েছে, যেগুলো কেইকোর উদ্দেশ্যে ছিল, যেগুলো থেকে বোঝা যায় যে সত্যি বিল কেইকোকে খুবই ভালোবাসত। অন্যদিকে ইসাবেল সেই জন্তুটার উপরে, টাইটান এক্সের উপরে নিউরাল ইমপ্ল্যান্টটা ব্যবহার করে, যেটা সেই জন্তুটাকে আরও উগ্র করে তোলে। অন্যদিকে এই নতুন জন্তুটার প্রেজেন্স কং বুঝতে পেরেছে এবং কং সেই স্থানে চলে আসে। শুরু হয়ে যায় তাদের মধ্যে ফাইট এবং পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তারো পরে কেটের সাথে সাক্ষাৎ করে এবং জানায় যে তার পিতা তো মারা গিয়েছে, তবে অ্যাপেক্সের এই পরীক্ষা যদি সফল হয়, তারা যদি সত্যি একটা টাইম ট্রাভেল ডিভাইস বানাতে পারে, তাহলে তারা হিরোশিকে বাঁচাতে পারবে। হিরোশি তো কিন্তারোকে বলেছিল না যে সে 1 বছরের জন্য যে গায়েব হয়ে গেছিল, আসলে সে সেই অ্যাক্সিস মুন্ডির মধ্যে আটকা পড়ে গেছিল। সো যেহেতু সেখানে সময়ের হেরফের হয়, একই সাথে অ্যাপেক্স সেটাকে একটা টাইম ট্রাভেল ডিভাইসের মতন বানানোর চেষ্টা করছে, তো কিন্তারো বিশ্বাস করে যে সে তার পিতাকে বাঁচাতে পারবে পুনরায়। তো সেই কারণেই সে অ্যাপেক্সকে হেল্প করছে। যাই হোক, কেট সে তো অ্যাপেক্সের সেই বেস থেকে পালিয়েছিল, একটা সিক্রেট প্যাসেজ ধরে সেই অ্যাপেক্সের বেস থেকে তো সে বাইরে বেরোয়। তবে বাইরে বেরিয়েই দেখে যে কং এসে সেই টাইটান এক্সের সাথে লড়াই শুরু করে দিয়েছে। অন্যদিকে টিম এবং বাকি লোকেরা তারাও সেখানে চলে এসেছে, যারা সময় মতন কেটকে উদ্ধার করে, কারণ কেট তো বেচারা ফেসে গিয়েছিল সেই দুটো জন্তুর লড়াইয়ের মাঝে।
অন্যদিকে অ্যাপেক্স যে সেই জন্তুটা শরীরে একটা নিউরাল ইমপ্ল্যান্ট লাগিয়ে দিয়েছিল যেটার মাধ্যমেই টাইটানিক্স আরও উগ্র হয়ে যাচ্ছিল, তো সেই ইমপ্ল্যান্টটাকে বন্ধ করা প্রয়োজন। টিম এবং মে তারা ইসাবেলের সেই বেসে চুপচাপ ঢুকে পড়ে এবং সেই ইমপ্ল্যান্টটাকে বন্ধ করার চেষ্টা করে। সেই ইমপ্ল্যান্টটা ওভারলোড হয়ে গেছে, তা সত্ত্বেও তারা সেই জন্তুটাকে থামাতে পারছে না। সো এখন কি করণীয়? কারণ এরকম চলতে থাকলে কং মারা যাবে সেই জন্তুটার কাছে, এমনই তো মনে হচ্ছে। তো অবশেষে তাদের কাছে একটাই রাস্তা, জন্তুটাকে কোনোভাবে যদি তার ডিমটা ফেরত দেওয়া যায়, এবং তারা সেটাই করে। নিজের ডিমটাকে ফেরত পেয়ে টাইটানিক্স অটোমেটিকলি ঠান্ডা হয়ে যায়, মানে সেই নিউরাল ইমপ্ল্যান্টের আর কোনো কাজ হয় না তখন। অন্যদিকে কং সেও আর লড়াই করে না, সেও রিয়েলাইজ করে যে কেন সেই জন্তুটা উগ্র হয়ে গেছিল, কেন সে লড়াই করছিল। সেই সুযোগে লি শ ইসাবেলের একটা হেলিকপ্টার চুরি করে কেট, কেইকো, টিম, মে তাদেরকে উদ্ধার করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইসাবেল এবং কেন্টারও তারা আলাদা একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে যে এই জন্তুটাকে তার নিজের দুনিয়াতে ফেরত নিয়ে যেতে হবে, অর্থাৎ সেই হলো আর্থে, যেখানে যাওয়ার জন্য তাকে সেই টানেলটা ব্যবহার করতে হবে। তবে সেই নিউরাল ইমপ্ল্যান্টের কারণে সেই জন্তুটা একটু কনফিউজড হয়ে গেছে, তার মাথার হয়তো কোনো একটু সমস্যা হয়েছে, যার কারণে সে ভুলভাল রাস্তা নিয়ে নিচ্ছে, মানে যেখানে তাকে যেতে হবে সেই জায়গাটায় সে যাচ্ছে না। যার কারণে তখন কেট সেই জন্তুটার সাথে আবারও কমিউনিকেট করার চেষ্টা করে এবং তারই সাহায্যে জন্তুটা সেই হলো আর্থের যে টানেলটা রয়েছে, মেইন টানেলটা, সেখানে এসে পৌঁছায়। সে একটা পোর্টাল ওপেন করে। ইয়েস, এই অন্য দুনিয়াতে যাওয়ার যে দরজাটা আছে এগুলো এই টাইটানগুলো ওপেন করতে পারে যখন তখন। তো সে সেই পোর্টালটা ওপেন করে সেই টানেলটা দিয়ে তার নিজের দুনিয়াতে চলে যায়। তবে যাওয়ার আগে সে শেষবারের মতন কেটকে বিদায় জানায়, তাকে একটা ধন্যবাদ জানিয়ে যায়। আর সেই মুহূর্তে যখন সেই পোর্টালটা বন্ধ হচ্ছিল সেই রিফটটা, তখন শ এবং কেইকো তারা দুজনেই ইয়ং যে শ ছিল তার একটা ঝলক দেখতে পায়, যেটা বেসিক্যালি এক টাইপের টাইম ডিস্টর্শন, যেমনটা আমরা ইন্টারস্টেলার সিনেমাতেও দেখেছিলাম। তারপরে 6টা সপ্তাহ কেটে গেছে। হিরোশির নাম মৃত মনার্কের যে কর্মীদের মেমোরিয়াল রয়েছে সেখানে যোগ করা হয়েছে। ডাইরেক্টর ব্যারিস সে মে, কেইকো, কেটকে অফিসিয়ালিভাবে মোনার্কের কর্মী বানিয়ে দিয়েছে, মানে তাদেরকে ব্যাচ দিয়ে দিয়েছে এবার। এবং তাদের নতুন মিশন হচ্ছে কেন্টারো এবং ইসাবেলকে খুঁজে বার করা, যে মাল দুটো পালিয়েছে কোথায়। তবে আমাদের সে কিন্তু অলরেডি তাদের খোঁজ শুরু করে দিয়েছিল এবং তাদেরকে খুঁজতে খুঁজতেই তার এক বন্ধু এউড তার সাথে সাক্ষাৎ করে, যে মানুষটা কে এক টাইপের আগ্নেয়গিরির কাছে নিয়ে যায়। অ্যান্ড গেস হোয়াট, সেই আগ্নেয়গিরি থেকে একটা বৃহৎ টাইটান বেরিয়ে আসে যার নাম হচ্ছে রোড্যান, যাকে আপনারা গডজিলা কিং অফ দ্য মনস্টার সিনেমাতেও দেখেছেন। সো ভবিষ্যতে বড়সড় তো কিছু একটা হবে, যেটা আমরা অবশ্যই এই মোনার্কের পরবর্তী সিজন অর্থাৎ সিজন 3 বা মনস্টারভার্সের কোনো পরবর্তী সিনেমাতেই দেখতে পাবো। আমি ব্যক্তিগতভাবে এই সিরিজটাকে এনজয় করেছি, তবে বেশ কিছু বোরিং মোমেন্টও রয়েছে, মানে সেই ফ্যামিলি ড্রামা যেগুলো একটু অতিরিক্ত ছিল। আদারওয়াইজ সিরিজটা বেশ এনজয়েবল ছিল। মানে প্লেন গডজিলা কংয়ের বাইরেও যে একটা সুন্দর সিরিজ তৈরি করা যায়, এই জন্তুগুলোকে ভালো মতন এক্সপ্লেন করা যায়, সেটা এই সিরিজটা না দেখলে বোঝা যাবে না। তবে আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা, এটাও বলতে একদমই ভুলবেন না, মানে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলবেন না, লিঙ্কগুলো ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।